বিএনপি থেকে পদত্যাগ করলেন দলের ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী। বেগম জিয়াকে উদ্দেশ্যে পাঠালেন চিঠি। তাবেলা হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুম 11 দিন ধরে অবস্থান করছেন লন্ডনে, অন্য দেশে আশ্রয় নেয়ার পরিকল্পনা। হোসেনি দালানে হামলায় আহত আরও একজনের মৃত্যু। হামলার আশঙ্কা থাকার পরও সম্পূর্ণ অরক্ষিত ছিল ভবনের একটি বড় অংশ, অভিযোগ স্বীকার দায়িত্বরত পুলিশের। পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো উদ্ধার নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা। সুন্দরবনের আশপাশে নৌযান দুর্ঘটনায় হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য, আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনে হয়রানির শিকার চট্টগ্রামের বাসিন্দারা, টাকার বিনিময়ে ফর্ম দেওয়ার অভিযোগ। সংশোধনের সঠিক নির্দেশনা না থাকায় চরম দুর্ভোগে। সময় সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। গতকাল রাতে বেগম খালেদা জিয়া বরাবর চিঠি পাঠান দলের এই সিনিয়র নেতা। রাতেই সেই চিঠি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছায়। শারীরিক অবস্থার কারণে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি। নির্বাচনে অংশ না নিলেও দলের নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন শমশের মোবিন চৌধুরী। বিগত বিএনপি জামায়াত সরকারের সময়ে 2001 থেকে 2005 সাল পর্যন্ত শমশের মোবিন চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিবের দায়িত্বে। ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার এম.এ. কাইয়ুম বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। গতকাল পূর্ব লন্ডনের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। তাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে এম.এ. কাইয়ুম বলেন, গত 11 দিন ধরে লন্ডনে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও লন্ডনে অবস্থানের বিষয়টি তিনি গোপন রাখার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি। আগামীতে অন্য কোনো দেশে তার আশ্রয় নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান কাইয়ুম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাভেলা সিজার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন হিসেবে এই বিএনপি নেতার নাম গতকাল প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আনেন। রাজধানীর হোসেনি দালানে বোমা হামলায় আহত জামাল উদ্দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল 9টার দিকে ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা যান তিনি। 24 অক্টোবরে হোসেনি দালানে তাজিয়া মিছিল দেখতে যান জামাল। এ সময় বোমা হামলায় আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 7 দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। নিহত জামাল উদ্দিন পেশায় একজন হকার ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে বলে পারিবারিক সূত্রে জানা যায়। এ নিয়ে হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় 2 জন মারা গেলেন। ভাই মাজারে জিয়ারত করতে গেছিল হোসেনি দালানে। জিয়ারত করতে গেছে, আসতে লিছে আর বোমা মারছে। তার বাদে হেরা ঢাকা মেডিকেল নিয়ে আসছে, হ্যাঁ অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তার ডাক দিছে, বলছে আপনার ভাইয়ের শরীর ভালো না, রাতের অনেক শরীর খারাপ। তখন আপনি ভাই থাকে না না থাকে কইতে পারি না, অনেক ওই অবস্থা খারাপ। আবার একটু পর ডাক দিছে নাই। আশুরা উদযাপন নির্বিঘ্ন করতে এবছর পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় নিরাপত্তামূলক নানা ব্যবস্থা নেওয়া হলেও সম্পূর্ণ অরক্ষিত ছিল ইমামবাড়ার উত্তর পশ্চিম পাশের বিশাল একটি অংশ। আর এই সুযোগে নিরাপত্তা বলয়কে বুড়ো আঙুল দেখিয়ে বোমা হামলা করে অনায়াসেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি স্বীকার করে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা বলছেন, অপেক্ষাকৃত নির্জন ওই এলাকা থেকে হামলার আশঙ্কাটি মাথায় ছিল না তাদের। তবে বিচলিত না হয়ে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। পুরান ঢাকার হোসেনি দালান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী মাজার ঘিরে গড়ে ওঠা শিয়া সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় স্থান। মূল ফটক দিয়ে 3 বিঘা আয়তনের বিশাল এলাকায় প্রবেশকালে ডান হাতে চোখে পড়ে কবরস্থান। লোহার বেষ্টনী দিয়ে আলাদা করা এই জায়গা থেকেই গত শুক্রবার মধ্যরাতে চালানো হয় বোমা হামলা। তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে যে বোমাগুলো নিক্ষেপ করা হয়েছিল তার পিনগুলো পাওয়া গিয়েছিল এই কবরস্থানের ওই কোণাটিতে। পুলিশ বলছে ওই কোণাটিতে বোমা নিক্ষেপের পর অপরাধীরা ধীরে ধীরে এই অংশ দিয়ে এগিয়ে আসে এবং এখানে আসার পর এই গাছে পা রেখে তারা এই দেয়াল টপকিয়ে পালিয়ে যায় এবং তার প্রমাণ হিসেবে তারা বলছে এখানে অপরাধীর পায়ের ছাপ এবং এই ভাঙা জিআই পাইপ। তবে পুলিশ যা কিছু দাবি করছে তার পুরোটা আসলে কল্পনা নির্ভর, কারণ এই এলাকার অন্যান্য অংশ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হলেও
এই অংশ ছিল সিসিটিভি ক্যামেরার বাইরে। এখানেই শেষ নয়, আশুরা অনুষ্ঠান চলাকালে কবরস্থান ও এর প্রাচীর পরবর্তী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো নজরদারি দেখেননি বলে জানিয়েছেন এলাকার লোকজন। ওই গেটের বাইরে, ওই দিক থেকে দালানের এই পাশে, ওই পাশে চানখারপুল মোড়ে, বক্সিবাজার ওই মোচড়ে, ছাদের উপরে কেউ ছিল না। পুলিশ আগে যেভাবে দেয় 12 মাস ওইভাবে আসলো, যে সময় গন্ডগোলটা সৃষ্টি হয় ওই টাইমে যেন পুলিশের গাড়ি প্রায় অনেক আইলো। এলাকাবাসীর এই অভিযোগ পুরোপুরি না মানলেও নিজেদের ত্রুটি স্বীকার করে নিয়েছেন আশুরা আয়োজনের নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা। যে রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া করে, যেখানে লোকজনের ভিড় হয়, সেখানে একটা গোরস্থান, ধর্মীয় পবিত্র স্থান, সেখানে সিসি ক্যামেরা লাগাবো, জিনিসটা স্বাভাবিক মনে হয় না আর কি। তো স্বাভাবিক মানে অস্বাভাবিক জিনিসটাই কেন যেন স্বাভাবিক হয়ে গেল আর কি। এদিকে নিরাপত্তা প্রশ্নে প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে না নিয়ে সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সতর্ক হবার পরামর্শ এই অপরাধ বিজ্ঞানীর। বর্তমানে যে ধরনের হামলা হচ্ছে, এই ধরনের হামলা তো আগে হয় নাই। গ্রেনেড ব্যবহৃত হচ্ছে, প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। সুতরাং যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, এই বিষয়গুলো রিভিউ করে তাদের কোথায় কোথায় ল্যাপসেস রয়েছে, কোথায় কোথায় ত্রুটি রয়েছে, কোথায় কোথায় তাদেরকে অ্যাড্রেস করতে হবে, কোথায় কোথায় তাদেরকে শক্তিশালী করতে হবে, সেটা খুবই দরকার। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলার পশুর নদীতে 510 মেট্রিক টন কয়লা নিয়ে কার্গোডুবির তৃতীয় দিনেও শুরু হয়নি উদ্ধার তৎপরতা। এদিকে এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। মালিকপক্ষ জানিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে বিআইডব্লিউটিএ রিপোর্ট দিলেই কার্গোটি উদ্ধার কাজ শুরু করবে তারা। তবে বিআইডব্লিউটিএ আজ ঘটনাস্থল পরিদর্শন করবে কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে মংলা বন্দর চ্যানেলে হারবার মাস্টার মোহাম্মদ হাসান জানিয়েছেন কার্গোটি ডুবে যাওয়ার কারণে চ্যানেলে অন্যান্য যান চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। মঙ্গলবার রাত 8টার দিকে নদী জয়মণি খোল এলাকায় কার্গো জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় মালিকপক্ষের 2 জনকে আসামি করে মংলা থানায় পূর্ব বন বিভাগের স্টেশন কর্মকর্তা গাজী মতিউর রহমান একটি মামলা করেন। এছাড়া গতকালই কার্গোর মাস্টার বুলু কাজীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে ফার্নেস তেল বোঝাই একটি ট্যাঙ্কার জাহাজ ডুবে যায়। সুন্দরবনের আশপাশের নদ নদীতে একের পর এক নৌযান দুর্ঘটনা ভাবিয়ে তুলেছে বনের ভবিষ্যৎকে। গেল বছর তেল বিপর্যয়ের পর সার ও কয়লাবাহী নৌযান ডুবির ঘটনায় ওই এলাকায় জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। পরিবেশবিদরা বলছেন নিয়ম মেনে নৌযান না চলার কারণেই ঘটছে এমন দুর্ঘটনা। এক্ষেত্রে সুন্দরবনের জলসীমা দিয়ে পরিবহন বন্ধের আইন করার পরামর্শ তাদের। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে ফার্নেস অয়েলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনার পর বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছিল সুন্দরবন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে বন রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়েছিল। এরপর চলতি বছরের 5 মে শরণখোলার মরাভোলা নদীর চরে ঘটে সারবাহী কার্গো ডুবির ঘটনা। সবশেষ মঙ্গলবার রাতে জয়মণিতে কয়লাবাহী কার্গো ডুবে যায়। একের পর এক এসব ঘটনা সুন্দরবন ও এর আশপাশের জলজ প্রাণীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পানিতে কিন্তু এই ধরনের রাসায়নিক পদার্থগুলো মিশে পানিতে এক ধরনের বিষক্রিয়া তৈরি করবে, যার ফলে সেখানে যে জলজ প্রাণীরা আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে সেখানে থাকতে পারবে না। এদের যে খাদ্য চক্র, সেই খাদ্য চক্র ব্যাহত হতে পারে। আর একটা বিষয় আছে যে এই স্যালাইন ওটা যদি বনভূমিতে যায় তাহলে সেটা বনভূমির ক্ষয়ক্ষতি করতে পারে। এদিকে পরিবেশবিদরা বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে অভিহিত করে সুন্দরবনের নদ নদীর মধ্য দিয়ে নিয়ম মেনে নৌযান না চলাচল করাকে দায়ী করেছেন। এইটা প্রতিরোধ কল্পে সরকারের আশু ব্যবস্থা নিতে হবে, না হলে আমাদের যে সুন্দরবন এবং জীববৈচিত্র্য এটি হুমকির মুখে চলে যাবে। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন কয়লা, পানি বা বৃক্ষরাজির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। সুন্দরবনের ওয়াটারে সিল্টের ভিতর এমন কিছু কম্পোনেন্ট থাকে যে কোনো টক্সিক এলিমেন্টকে তারা নিউট্রাল অবস্থা আনতে পারে। এটা স্টাডিতে রেখেছি, 1 সপ্তাহের ভিতর টোটাল অ্যানালাইসিসের একটা রিপোর্ট দিতে পারবো। এই অবস্থায় জীববৈচিত্র্যের ওপর হুমকি স্বরূপ দ্রব্য সুন্দরবনের জলসীমা দিয়ে পরিবহন বন্ধে আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরো থাকছে। অপরিকল্পিত নগরায়নে ধনী ও দরিদ্র শ্রেণীর জীবনযাত্রায় বাড়ছে বৈষম্য। নিম্ন শ্রেণীর ভাবনা স্থান পায় না নগর পরিকল্পনায়, সংকুচিত হচ্ছে আবাসন পরিধি। জাতীয় পরিচয়পত্রের ভুল ত্রুটি সংশোধনের শেষ সময়ে এসে চরম ভোগান্তি পোহাচ্ছেন চট্টগ্রামের শত শত বাসিন্দা। বিনামূল্যের ফর্ম কিনতে হচ্ছে টাকা দিয়ে, আবার পূরণের পর ফর্ম জমা দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের।
সেই সঙ্গে ভুল সংশোধনের জন্য কি ধরনের তথ্য প্রমাণ জমা দিতে হবে তার সঠিক নির্দেশনা না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমি জন্ম নিবন্ধন দিয়েছি, সবকিছু দিয়েছি, ভুল করতে তো তারা, কিন্তু আমরা কি জন্য খেচারত দিচ্ছি আমরা নিজেও বুঝতেছি না। ভুল সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র জমা দিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কিছুটা ক্ষুব্ধ প্রতিবন্ধী সেকান্দার হায়াত আরমান। শুধু আরমান একা নয়, শেষ মুহূর্তে এসে ভোগান্তির শিকার হতে হচ্ছে সবাইকে। নির্বাচন কমিশনে সরবরাহকৃত বিনামূল্যের ফর্ম কিনতে হচ্ছে ফটোস্টেটের দোকান থেকে, মাটিতে বসে পূরণ করতে হচ্ছে সে ফর্ম। দীর্ঘ লাইন ধরে শেষ প্রান্তে পৌঁছার পর জানানো হচ্ছে নানা ভুলের কথা। এখানে অনেকেই লাইন ব্রেক করে আগে ভাগে ঢুকে যাচ্ছে, লাইন ব্রেক ডাউনের ব্যাপারে ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা বলার পরও শুধু নাম অ্যাড্রেসটা চেঞ্জ করবো, ওইটা 2 দিন পরে আজকে সিরিয়াল পেলাম। ফর্ম নাকি দিচ্ছে না, পাশে ফরেস্টেটের আছে, ওখানে আমি 5 টাকা দিয়ে ফর্ম নিয়ে আসছি। নাগরিকদের খুব শীঘ্রই নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ স্মার্ট কার্ড দিতে যাচ্ছে। তাদের গণবিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যমান জাতীয় পরিচয়পত্রের ভুল ত্রুটি সংশোধনের ফর্ম জমা দিতে হবে 31 অক্টোবরের মধ্যে। এই অবস্থায় প্রয়োজনীয় জনবল না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনের এই কর্মকর্তা। লোকজনের যেন অধিকতর সেবা পেতে পারে সেই জন্য এই সকল কাগজপত্র দিতে হচ্ছে। এই কাগজপত্রগুলো সংগ্রহ করতে লোকজনের কিছু ভোগান্তি হচ্ছে, সকলেরই আবেদনগুলো গ্রহণ করা হবে এবং আমরা যথানিয়মে নির্বাচন কমিশনে প্রেরণ করব। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে 30 ও 31 অক্টোবর শুক্র এবং শনিবার সরকারি বন্ধ, তাই ফর্ম জমা দিতে পারা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে অনেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার গ্রেফতার করা আসামি এবং কুনিওর ব্যবসায়িক অংশীদার হুমায়ুন কবির হীরাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 3 দফায় 25 দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে হীরাকে আদালতে তোলার পর তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 3 অক্টোবর সকালে কুনিও হোশি খুন হওয়ার পর ওই দিন বিকেলেই পুলিশ হীরা এবং বিএনপি নেতা রাশেদুন নবী বিপ্লব সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 6 অক্টোবর কুনিও হত্যা মামলায় বিপ্লব ও হীরাকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে হীরাকে আরও 2 দফায় রিমান্ডে নেওয়া হয়। এই মামলায় যে 2 জন আসামিকে ধৃত করা হয়েছে তার মধ্যে বিপ্লবের রিমান্ড শেষে তাকে এর আগেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 2 পক্ষে 2 জনকারই তাদের নিয়োজিত বিজ্ঞ আইনজীবী তাদের জামিনের প্রার্থনা করেছে। বিজ্ঞ আদালত মামলা এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের জামিন নামঞ্জুর করছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার নেত্রকোনার আহমদ আলী মারা গেছেন। গত রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন গত রাত 9:30টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে রাত 12টার দিকে তিনি মারা যান। ঘটনাস্থলে তার পরিবারের কাউকেই পাওয়া যায়নি। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে 2013 সালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। চলতি বছরের 12 আগস্ট তাকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়। উনি আসছিল হচ্ছে অ্যাকুট এক্সারবেশন অফ অ্যাজমা, মানে হাঁপানির সমস্যা ছিল দীর্ঘদিন ধরে, সেটারই একটা হঠাৎ করে বেড়ে যাওয়া আর কি। এই সমস্যাটা নিয়ে আসছিল, আমরা সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করি উইদাউট এক্সরে বা অন্য কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়াই আমরা শুরু করি, কারণ অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। যথাযথ চিকিৎসা দেই, ওষুধগুলো পায়, তারপর অন্য কোনোভাবেই সমস্যা হচ্ছিল না। আমরা অনেক অক্সিজেন দিই, নেবুলাইজ করি, বাট তারপরে ওনার কন্ডিশন আস্তে আস্তে ডিটোরিয়েট হচ্ছিল এবং আমরা ফলো আপ দিতে থাকি এবং দেখা যায় যে 12টার দিকে ওনার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমরা আইসিইউর জন্য যোগাযোগ করি, কিন্তু দেখা যায় যে আইসিইউতে বেড খালি নেই। ঠিক আছে, আমরা ফোনেই কন্ট্যাক্ট করছিলাম। 12:15 উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপরিকল্পিত নগরায়নের ফলে ধনী ও দরিদ্র শ্রেণীর জীবনযাত্রার মানে প্রতিনিয়ত বাড়ছে বৈষম্য। বছরের পর বছর একই শহরে বাস করলেও নিম্ন শ্রেণীর মানুষদের ভাবনা কখনোই স্থান পায় না নগর পরিকল্পনায়। আর এর ফলে নগরায়নের দিগন্ত যত বিস্তৃত হচ্ছে, সংকুচিত হচ্ছে এসব মানুষদের আবাসনের পরিধি। রাশেদ লিমনের রিপোর্ট।
নগরায়নের ফলে একটু আধুনিক জীবনযাপন আর ভাগ্য বদলের আশায় মানুষ বরাবরই শহরমুখী। প্রায় 1.5 কোটি মানুষের এই নগরীতে 60 লাখেরও বেশি মানুষ বাস করে বস্তিতে। শহরের সার্বিক জীবনযাত্রার মান বাড়ার কথা বলা হলেও তা থেকে বহু দূরে রয়ে গেছে বস্তিবাসী এসব মানুষ। খালি তো বড় গরিবাইতে আছে কেউ, আমরা গরিবের কোনোদিন কিছু পাইছি? আমাদের বাথরুম নাই, বালা কোনো একটা কল নাই, এই যে আমরা ময়লা আবর্জনার পানি টোকাই টোকাই খাই। সেন্টার ফর আরবান স্টাডিজের তথ্য মতে রাজধানীতে কেবলমাত্র 10 থেকে 12% মানুষ শতভাগ নাগরিক সুবিধা ভোগ করে, বাকিদের মধ্যে 44% আবার বস্তিবাসী, যারা দুবেলা দুমুঠো ভাত আর মাথা গোজার ঠাঁই জোগাড় করতেই রীতিমতো হিমশিম খায়। আর তাই সংকট সমাধানে ভারসাম্য উন্নয়ন প্রকল্পের বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের পলিসি থাকা সত্ত্বেও বাস্তবায়নের ক্ষেত্রে আমরা শুধুমাত্র উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্তকে প্রায়োরিটাইজেশন করছি। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের এই ভারসাম্যপূর্ণ উন্নয়নকে অনেক দূরে ঠেলে দিচ্ছি। বিকল্প ব্যবস্থা হিসেবে বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে নগর ভাবনার তাগিদ দিলেন নগরবিদরা। শুধু রাজধানী ঢাকায় নয়, মহানগর, অন্যান্য বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহরে বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ কিসের? রাজনৈতিক বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ এবং সামাজিক সেবার বিকেন্দ্রীকরণ। সামষ্টিক উন্নয়নের বিবেচনায় অবহেলিত এই সব নিম্নবিত্তদের জীবনমান উন্নয়নের চাবিকাঠি হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে চালককে হত্যা করে পণ্যবাহী ট্রাক লুটের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার বনবাড়িয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, আব্দুর রাজ্জাকের বাড়িতে লুট করা মালামাল নিয়ে দুর্বৃত্তদের অবস্থানের খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে লুট করা পণ্য সামগ্রী সহ 5 জনকে আটক করে পুলিশ। এদের সবাই বনবাড়িয়া গ্রামের বাসিন্দা। এদিকে গতকাল সন্ধ্যায় নাটোরের লালপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি জব্দ করে পুলিশ। গত 22 অক্টোবর রাতে চট্টগ্রাম থেকে বগুড়া যাওয়ার পথে চালককে হত্যা করে পণ্যবাহী ট্রাকটি লুট করে দুর্বৃত্তরা। মামলার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান করি। ইতিমধ্যে লালপুর এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং আমরা অভিযানে এক পর্যায়ে জানতে পারি যে বনবাড়িয়া এলাকায় কিছু মালামাল আছে। তার অভিযানের প্রেক্ষিতে আমরা এখান থেকে 281 বস্তা হুইল পাউডার এবং 248 কার্টুন ভীমবার উদ্ধার করি। গেল কয়েক সপ্তাহ ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে ডলার। একই সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকেও দেখা দিয়েছে নগদ ডলারের সংকট। বিদেশ ভ্রমণ বেড়ে যাওয়া এবং হজ মৌসুমের কারণেই সাময়িক এই সংকট বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে এই সমস্যার সাময়িক উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলছে, সংকট মোকাবেলায় নগদ ডলার আমদানির প্রক্রিয়া চলছে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দেশে এই মুহূর্তে বৈদেশিক রিজার্ভের পরিমাণ প্রায় 27 বিলিয়ন ডলার, যা দিয়ে 7 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। কিন্তু হিসেবের খাতায় বিশাল রিজার্ভ থাকার পরেও বাজারে দেখা দিয়েছে নগদ ডলারের ঘাটতি। কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে নগদ ডলারের বিনিময় মূল্য। রাজধানীর বিভিন্ন মানি এক্সচেঞ্জ ঘুরে দেখা যায় 78 টাকার ডলার এখন বিক্রি হচ্ছে 81 থেকে 81 টাকা 30 পয়সায়। তবে দাম কিছুটা বাড়লেও ডলারের কোনো ঘাটতি নেই বলে জানান এখানকার ব্যবসায়ীরা। 80 টাকা 80 পয়সা কিনতেছি, 81 টাকা বিক্রি করতেছি। ব্যাংকই তো 79.50 কিনতেছে, 80 টাকা 50 পয়সা বিক্রি করতেছে। আমরা পাসপোর্টের সাহায্যে কিনি, পাসপোর্টের সাহায্যে বিক্রি করি, এর বাইরে আসলে কোনো তথ্য আমাদের জানা নেই। মানি এক্সচেঞ্জের তুলনায় বেশি দামে ডলার বিক্রি হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোতে। নগদ ডলারের ঘাটতি থাকাতেই এই বাড়তি দাম বলে জানানো হয় ব্যাংক থেকে। গত 2 সপ্তাহ এইটাই 81 টাকা 50 পয়সাই আছে। আন্তঃব্যাংক যে লেনদেনের মাধ্যমে আমরা ঠিক করি, এইখানে হচ্ছে আমাদের ডলারের সরবরাহের উপর নির্ভর করে। বাজারে নগদ ডলারের ঘাটতি রয়েছে স্বীকার করে বাংলাদেশ ব্যাংক বলছে, এবারের হজ মৌসুমে ডলার বহনের সীমা 3000 থেকে বাড়িয়ে 5000 করায় এবং ট্রাভেল কোটা বাড়িয়ে 10,000 করায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। কমার্শিয়াল ব্যাংকগুলোর নষ্ট অ্যাকাউন্টেও কিন্তু যথেষ্ট পরিমাণ ডলার জমা আছে, কিন্তু অভাব দেখা দিয়েছে আমাদের নগদ ডলারের। বাংলাদেশ ব্যাংক এটা বলেছে ব্যাংকগুলোকে যে তোমাদের যদি চাহিদা থাকে, প্রয়োজন থাকে, তাহলে বিদেশ থেকে তোমরা এটা ইম্পোর্ট করতে পারো। এটার জন্য যাতে কোনো ট্যাক্স না ধরা হয় সেজন্যই আমরা এনবিআরকে চিঠি দিয়েছিলাম। ব্যাংকের কিন্তু এই যে হজ মৌসুমে তাদের টাকা শেষ হয়ে গেছে, সেই জন্য তারা একটু বেশি দাম ছাড়া বিক্রি করতে পারছে না, এমন হতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ডলার আমদানি প্রক্রিয়া শুরু করেছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক বলছে, খুব দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ব্যাংকের কিন্তু এই যে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুল মুবিন চৌধুরী যে পদত্যাগের খবর আমরা আগে জানিয়েছি, সে বিষয়ে আমরা বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার বাসভবনে। যুদ্ধের যে মূল্যবোধ সেগুলোকে সামনে রেখে আমি দেশ ও জাতির কল্যাণে কোনো ধরনের কাজ করার প্রয়াস আমার চিরকালই থাকবে। এই ছিল চিঠির মূল বিষয়বস্তু। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে জিনিসটা আমি সবসময় সমুন্নত রেখেছি যে মুক্তিযোদ্ধার মূল্যবোধ। আপনারা দেখবেন যে আমার ঘরে আন্তর্জাতিক মহলে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে ধরনের পাবলিসিটি হয়েছিল, প্রচারণা হয়েছিল, তার প্রমাণ আমার ঘরে ঝুলছে নিউজউইক টাইম ম্যাগাজিনের কভার স্টোরি তৎকালীন মুক্তিযুদ্ধ তৎকালীন ডিসেম্বর 1971, নভেম্বর 1971। যদিও তখন আমি পাকিস্তান সামরিক বাহিনীর হাতে কারাবন্দী ছিলাম আহত অবস্থায় এবং নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলাম তখন। তো মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের মূল্যবোধ থেকে কোনো সময় আমি সরে আসবো না। তবে আমার সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা অবনতি ঘটেছে অনেক। চিকিৎসাধীন আছি ডাক্তারের কাছে। আমার বা চোখে প্রায় পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে, এখানে আমার অস্ত্রোপচার করতে হবে। এর মধ্যে আমার প্রোস্টেটের সমস্যা রয়েছে, এটা আরও কঠোর আরও খারাপের দিকে গেছে এবং সেটাও ব্যাংককের এক ডাক্তারের অধীনে আমি চিকিৎসাধীন আছি, সেখানে আমাকে দুবার যেতে হয়েছে। আরেকটা বিষয় যেটা এই মুহূর্তে আমার কিন্তু কোনো বাইরে যাওয়ার সম্ভব হবে না, কারণ আমার হাতে কোনো এমআরপি নেই। যে আমার এমআরপি যেটা ছিল সেটার পাতা শেষ হয়ে গেছে, যদিও মেয়াদ আছে, কিন্তু এমআরপি নবায়ন করার জন্য আমি আবেদন করেছি জুলাই মাসে। আজ অবধি আমি নতুন এমআরপি আমাকে নবায়ন করা হয়নি। সেটা কেন হচ্ছে না আমি জানি না, আমাকে পরিষ্কার বলা হচ্ছে না। তো এখন যদি আমার চিকিৎসার কারণে দেশে বাইরে যেতে হয় তাহলে কিছু সম্ভব হবে না। একদমই সম্পূর্ণ শারীরিক কারণেই আমি রাজনীতিকে অবসর নিয়েছি। আমি এখন বাইরে যেতে পারি না, আমার চলাফেরার মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই অবস্থায় রাজনীতির করতে হলে যে ধরনের শ্রম সময় দেওয়ার প্রয়োজন, সেটা আমার পক্ষে শারীরিক কারণে সম্ভব হচ্ছে না। আপনি কি কোনো চিঠি ইস্যু করেছেন? আমি একটা চিঠি দিয়েছি চেয়ারপারসনের কাছে। এটা গতকাল আমি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের মারফতে আমি এটা হস্তান্তর করেছি, মহাসচিবের কাছে হস্তান্তর করেছি গতকাল সন্ধ্যায়। ওনার বাসায় আমি হস্তান্তর করেছি। উনি প্রাপ্তি স্বীকার করেছেন চিঠিটা, সেটা কপিও আছে আমার কাছে। ওনাকে আমি লিখেছি যে আমি দলের চেয়ারপারসন, মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিকট যে চিঠি দিচ্ছি, এটা বিষয়বস্তু স্বব্যাখ্যায়িত। অনুরোধ করেছি, সবিনয় অনুরোধ করেছি যে চিঠিটা যেন উনি দলের চেয়ারপারসনের কাছে পাঠিয়ে দেন। এবং দলের চেয়ারপারসনকে যে জিনিসটা আমি লিখেছি যে আমি স্বাস্থ্যগত কারণে রাজনীতিকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থাটা কেমন? এটা আপনারাই তো বিশ্লেষণ করেন, গণমাধ্যমে যেসব বিশ্লেষণ আমরা শুনি পড়ি দেশে এবং বিদেশে, যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে যে কতটুক গণতান্ত্রিক অবস্থায় বাংলাদেশ রয়েছে এবং রাজনীতিতে সার্বিকভাবে একটা অনেক ধরনের ভুলভ্রান্তি হচ্ছে। এটা দেশের জন্য অবশ্যই কাম্য নয়। বাংলাদেশের জনগণ সুস্থ রাজনীতি চায়, তারা সহিংসতার রাজনীতি চায় না, তারা নির্যাতন নিপীড়নের রাজনীতি চায় না। এবং আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ 1971-এ গণতান্ত্রিক অধিকার অর্জনের লক্ষ্যে কিন্তু চরম ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুতি নিয়েছিল। তো বাংলাদেশের জনগণের সেই চিন্তাধারাকে বোধহয় ধরে রাখতে পারলেই বাংলাদেশে
রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। আমি আশা করব যে রাজনীতির সঙ্গে যারা জড়িত সকলেই, যে দলই হোক, যে সুস্থ রাজনীতি, গঠনমূলক রাজনীতি, মত বিনিময় করার প্রকাশের ক্ষমতার রাজনীতি, এগুলি সামনে রেখেই বাংলাদেশের রাজনীতি আরও মানে বাংলাদেশের রাজনীতির মূল্যবোধে একটা বিরাট পরিবর্তন আসা উচিত আমি মনে করি। হ্যাঁ, মানে মূল রাজনৈতিক আচরণে একটা বিরাট পরিবর্তন আসা উচিত বলে আমি মনে করি। চিঠির বিষয়ে আপনি তো চিঠি দিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিবের মাধ্যম দিয়ে, তো এখন চেয়ারপারসন তো দেশের বাইরে, তো কবে নাগাদ এটা কি হবে? আমি আমার কথা যেটা, যে এটা তো সরকারি চাকরি নয়, রাজনীতি হচ্ছে স্বেচ্ছায় লোকে রাজনীতি করে এবং স্বেচ্ছায় লোকে রাজনীতি থেকে অবসরও নিতে পারে। এটা সরকারি চাকরি নয় যে এটা কেউ গ্রহণ করতে হবে না। আমি স্বাস্থ্যগত কারণে অনতিবিলম্বে রাজনীতিকে অবসর নিয়েছি। আমার কথা হলো যে এই মুহূর্তে থেকে এটা কার্যকর। আপনি তো অনেকদিন বিএনপিতে ছিলেন, বিএনপির একটা সর্বোচ্চ পর্যায়ের ঘনিষ্ঠজন ছিলেন, বিএনপির মূল্যায়নটা কি আপনার কাছে? আমি তো বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির যে প্রতিষ্ঠাতা, উনি যে চিন্তাধারা, যে মূল্যবোধের ভিত্তিতে একটা গঠনমূলক এবং রাজনীতির কথা ভেবেছিলেন, অনেকের মনে প্রশ্ন, এবং আমার মনেও সেই প্রশ্ন, বিএনপি সেখানে কতটুকু রয়েছে। তবে যেটা বড় দাগের কথা, যে রাজনীতির অবক্ষয় বাংলাদেশে অবশ্যই ঘটেছে এবং এটা আমাদের জন্য কাম্য নয়, কারোর জন্য কাম্য নয়। স্যার, বিএনপি এখন একটা ক্রান্তিকাল পার করছে, এই মুহূর্তে আপনার পদত্যাগ কতটুকু প্রভাব পড়বে? দেখেন, আমি কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরে আছি। তো বিএনপির ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে আমার বক্তব্য এখন বলার সুযোগ নেই, কারণ আমি ভেতরে কি হচ্ছে সেটা জানি না, আমি অবগত না। তো আমি মনে করি সেই বিষয়ে আমার এখন বক্তব্য দেওয়াটা ঠিক হবে না। স্যার, আপনার যেই পদত্যাগপত্রটা যদি বিএনপি চেয়ারপারসন গ্রহণ না করে, তিনি যদি বলে যে আপনাকে আরো কিছুদিন রাজনীতি থাকার জন্য, আপনি কি করবেন তখন? সিদ্ধান্ত চরম, আমার সিদ্ধান্ত চূড়ান্ত, যে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছি এবং অবসর জীবনেই আমি এখন থাকবো। হ্যাঁ, দর্শক, আপনারা কিছু শুনলেন যে বিএনপির যে ভাইস চেয়ারম্যান ছিলেন শামসুর রহমান চৌধুরী। দর্শক, বিএনপি থেকে পদত্যাগের কারণ সময় সংবাদকে সরাসরি জানাচ্ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুর রহমান চৌধুরী। শারীরিক অবস্থায় সেই কারণ এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানালেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা একে একে বিএনপি থেকে বেরিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ধানমন্ডি ৩-এ সভানেত্রীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন মাহবুবুল আলম হানিফ। অনেক নেতাই তাদের এই কর্মকাণ্ডকে মেনে না নিয়ে ভিতরে তারা এরকম অস্বস্তি প্রকাশ করেছে যে এই নেতৃত্ব আর চলবে না। আমরাও বারবার বলেছি, বিএনপির মাঠ পর্যায়ে নেতা কর্মীরা এখন ভাবছেন যে এই দুই নেতৃত্বকে বাদ দিয়ে, বিশেষ করে তারেক জিয়া এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজাতে হবে। এটা ছাড়া বাংলাদেশের কোনো কল্যাণমূলক কাজ বিএনপি দ্বারা আর হবে না। আমার বিশ্বাস, বিএনপির মধ্যে এখনো যারা বিবেকবান মানুষ আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা প্রত্যেকেই এই দল থেকে বা এই সন্ত্রাসী নেতৃত্ব থেকে তারা বেরিয়ে আসবেন এবং বিএনপি বেগম খালেদা এবং তারেক রহমানকে বাদ দিয়ে নতুন করে ঢেলে সাজাবেন। তাহলে যদি তারা মানুষের আস্থা অর্জন করতে পারেন। আন্তঃব্যাংক লেনদেন আরও দ্রুত ও ঝুঁকিমুক্ত করতে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম RTGS চালু করা হয়েছে। সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অর্থ লেনদেনের নতুন এই পদ্ধতির উদ্বোধন করেন গভর্নর ডক্টর আতিউর রহমান। এ সময় তিনি আশা প্রকাশ করেন, এর ফলে আর্থিক খাতে গ্রাহক পর্যায়ে আস্থা বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগ বাড়বে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে। এ সময় জানানো হয়, বর্তমানে দেশের ৫৫টি তফসিলি ব্যাংকের ৫,০০০-এরও বেশি শাখায় এই সুবিধা পাবেন গ্রাহকেরা।
নতুন একটি মাইল ফলক যুক্ত করল। এর মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করতে পারবো। এই কারণে এটা আমাদের ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে কর্পোরেটদের জন্য বড় ধরনের সুযোগ নিয়ে আসবে। প্রতিদিন ব্যাংক থেকে ব্যাংকে যে পেমেন্টটা হয়, ইনফ্রা ব্যাংক যে ট্রান্সফার অফ দ্য ফান্ড, এটা অত্যন্ত স্বচ্ছ হবে এবং সহজ হবে। গ্যাসের উপর নির্ভর করে রাজশাহীতে গড়ে উঠেছে নতুন নতুন শিল্প কারখানা, কিন্তু হঠাৎ করে গ্যাস সংযোগ বন্ধ করে দেয় এই শিল্প প্রতিষ্ঠানগুলো পড়েছে বিপাকে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগ্রহ হারাবে নতুন বিনিয়োগকারীরা। তবে এ বিষয়ে সরকারের সদিচ্ছার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। পাইপলাইন স্থাপনের মাধ্যমে রাজশাহীতে গ্যাসের সংযোগ দেওয়া শুরু হয় 2013 সালে। সেই সময় শিল্প সংযোগ হিসেবে 7টি প্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ দেওয়া হয়। পরে আরো 15টি শিল্প কারখানা গ্যাস সংযোগের আবেদন করে, কিন্তু হঠাৎ করে রাজশাহীতে শিল্প গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ফলে অধিক খরচে কয়েকটি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও অনেকেই এখনো উৎপাদন শুরু করতে পারেনি। গ্যাসটা পাই আমরা, তাহলে আমার উদ্যোগটা আরো বাড়বে, আমাদের ব্যবসার প্রতিষ্ঠান আরো সামনে আগায় যাবে। নতুন প্রযুক্তি এসছে না, এখন সেগুলো তো কাজে লাগাতে হবে। গ্যাস ছাড়া তো খড়ি পুড়িয়ে তো আর সম্ভব না। শিল্প প্রতিষ্ঠান ও চেম্বারের কর্মকর্তারা বলছেন এই অবস্থা চলতে থাকলে এই অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহ হারাবেন অনেকেই। এখন ইনভেস্ট করে বেশ সমস্যায় পড়ে গেছেন গ্যাস না থাকার কারণে। এটা অবশ্যই অতীব জরুরি সহকারে দেখা দরকার এবং অতীব জরুরি সমাধান করা উচিত। সংযোগ দিতে পিজিসিএল প্রস্তুত হলেও বিষয়টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির অনুমতির অপেক্ষায় আছে বলে জানালেন এই সংসদ সদস্য। যেসব শিল্প স্থাপনা তৈরি হয়েছে ইতিমধ্যে দেশি বিদেশি, সেগুলোতেও গ্যাস দেওয়ার জন্য সরকারের একটা উচ্চ মহলের সিদ্ধান্ত আছে। রাজশাহীতে নতুন শিল্প এলাকা গড়তে 50 একর জমির বরাদ্দ প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে বিসিক। রাজশাহীতে 30টি শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় 16,000 মানুষের। আর বাকি যেগুলো শুরু হচ্ছে সেগুলো নিয়ে মালিকপক্ষ বলছে কর্মসংস্থানের সৃষ্টি হবে প্রায় 10,000 শ্রমিকের। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকাল সম্পর্কে কোনো ধারণাই নেই, সচেতন নন অভিভাবকরাও। এতে মানসিক ও শারীরিক নানা সমস্যায় বয়ঃসন্ধিকাল পার করছেন এখানকার কিশোর কিশোরীরা। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছিটমহলের মানুষ দীর্ঘ 68 বছর ধরে অবরুদ্ধ থাকায় রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পাননি। গড়ে ওঠেনি স্বাস্থ্য ও শিক্ষা সহ কোনো প্রতিষ্ঠান। ফলে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা সেবা গ্রহণের সুযোগ ঘটেনি এখানকার অধিবাসীদের। আমাদের শরীরে যে পরিবর্তন ঘটছে সেটা আমরা জানি না, কেন ঘটছে কেউ আমাদের শিখায় না। বয়ঃসন্ধিকালে যে প্রবলেমগুলো হয় এগুলোর প্রাতিষ্ঠানিক কোনো আমরা পাইনি। অভিভাবকরাও বয়ঃসন্ধিকাল সম্পর্কে সচেতন নয়। বাপ মাও যেটুক শিখেছে বা আমরাও বাচ্চা কাচ্চা যেটুক শিখেছি এইটুকু গোপন বিষয়, কেউ আলোচনা করে না, আমরা জানিও না। অবশ্য সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর কিশোর কিশোরী এবং অভিভাবকদের বয়ঃসন্ধিকাল সম্পর্কে সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী নিয়োগের প্রক্রিয়া চলছে। এদের মাধ্যমে যথাশীঘ্র সম্ভব এখানকার কিশোর কিশোরী এবং তাদের অভিভাবকদের বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হবে। কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত 12টি ছিটমহলের মোট জনসংখ্যা 8,132 জন। এই মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগই হচ্ছে কিশোর কিশোরী। সময় সংবাদ, কুড়িগ্রাম। 2 বছরের মধ্যে সব মামলা নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ বিষয়ে ইতোমধ্যেই বিচারকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। 2005 সালের আগে করা সব মামলা এ বছরের মধ্যেই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধান বিচারপতি। 2005 থেকে 2010 সালের মধ্যে দায়ের করা মামলাগুলো 2016 সালের মধ্যে নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি। দীর্ঘদিন ধরে চলা মামলাগুলো সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান প্রধান বিচারপতি। মামলার তারিখ নিয়ে বিভ্রান্তি দূর করতে 1 নভেম্বর থেকে উচ্চ আদালতের সব কার্যক্রমের তথ্য অনলাইনে পাওয়া যাবে বলেও জানান তিনি।
সিরিয়া সংকট সমাধানে ভিয়েনায় বহু পক্ষীয় সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের আমন্ত্রণ গ্রহণ করেছে ইরান। এর মধ্যে দিয়ে এই প্রথমবারের মতো সিরিয়া সংকট সমাধানে আলোচনায় অংশ নিতে যাচ্ছে ইরান। বুধবার ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সঙ্গে নিয়েই দেশটির রাজনৈতিক সংকট সমাধানে কাজ করতে হবে। তবে আগাম কোনো শর্ত দিলে ইরান ভিয়েনা আলোচনায় অংশ নেবে না বলেও জানান তিনি। গত সপ্তাহে রুশ আহ্বানের প্রেক্ষিতে ইরানকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুক্রবার ভিয়েনায় অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মিশর, ইরাক, কাতার, লেবানন, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। খেলার খবর। তাজিকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের আবাসিক ক্যাম্পে রিপোর্ট করেছেন ফুটবলাররা। তবে শেখ কামাল আন্তর্জাতিক কাপে ব্যস্ততার কারণে ক্যাম্পে যোগ দেননি চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। টুর্নামেন্ট শেষে আগামী 31 অক্টোবর তারা ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছে বাফুফে। শেখ কামাল ক্লাব কাপের কারণে প্রাথমিক দলের সব ফুটবলাররা যে অনুশীলনে যোগ দিচ্ছেন না তা জানা ছিল আগেই। তবে প্রথম দিন ঠিক কতজন ক্যাম্পে আসছেন কৌতূহলটা ছিল সেখানেই। কিন্তু সময় পেরুলেও অবসান হলো না সেই কৌতূহলের, কেননা যাদের কাছ থেকে জানা যাবে সঠিক তথ্য তারাই যে এদিন অনুপস্থিত বাফুফে কার্যালয়ে। অল্প সময়ের জন্য ম্যানেজারের দেখা মিললেও তিনিও উধাও হলেন দ্রুতই। তাই অপেক্ষার প্রহরটা এবার ফুটবলারদের বিকেলের অনুশীলন পর্যন্ত। হাতের আঙুল গুনে অনুশীলনে ফুটবলারের সংখ্যাটা দেখা গেল 19-এর ঘরে। তবে চোখ আটকালো অপরিচিত এক মুখের দিকে তাকিয়ে। খোঁজ নিয়ে জানা গেল এই আগন্তুকের নাম জোসেফ নুর রহমান। জাতীয় দলের জন্য ট্রায়াল দিতে এসেছেন সুইডেন থেকে। 28 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই সুইডিশ খেলছেন দেশটির দ্বিতীয় বিভাগের লিগে। Of course, I am here, I'm confident and I'll do my best to show the coach that I have something to bring to the team. ফিফার সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার সাথে মামুনুলদের হোম ম্যাচ 17 নভেম্বর। যদিও নিরাপত্তার কারণে সকারুসদের বাংলাদেশে আসা নিয়েছিল ধোঁয়াশা, কিন্তু মঙ্গলবার দেশটির ফুটবল ফেডারেশন নিশ্চিত করে 14 নভেম্বর ঢাকায় পা রাখছে টিম কাহিলের অস্ট্রেলিয়া। ওয়েদার, ফিল্ড এগুলা যদি আমরা সবকিছু মানে নিজেদের করে নিতে পারি এবং আমরা যদি সবাই হার্ড ওয়ার্ক করতে পারি, ঠিক অস্ট্রেলিয়ার ম্যাচটাই আমরা এখানে খেলি, তাহলে কিন্তু রেজাল্ট কিছুটা ভিন্ন আসবে। তাজিকিস্তানের মাটিতে ভালো রেজাল্ট করতে পারি, পজিটিভ রেজাল্ট আসে, তাহলে আমাদের টিমের মোটিভেটেড সবারই হাই থাকবে। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রধান কোচের ইচ্ছা ছিল অন্তত সপ্তাহখানেক আগে তাজিকিস্তান পাড়ি জমানোর, কিন্তু সেটি না হয় ফাবিওর ভরসা এখন বাফুফের অ্যাস্ট্রোটার্ফ। We don't care about anybody. ওখানের কন্ডিশনটা আমাদের জন্য অপরিচিত, তাই আমার পরিকল্পনা ছিল কয়েকদিন আগে গিয়ে তার সাথে খাপ খাইয়ে নেওয়া, কিন্তু তা সম্ভব হচ্ছে না বিধায় অনুশীলনটা আমাদের টার্ফেই করতে হবে। প্রায় 2 সপ্তাহের অনুশীলন শেষে আগামী 9 নভেম্বর তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে 18 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইনজুরির কারণে প্রাথমিক দলে জায়গা হয়নি পেসার রুবেল হোসেনের। এছাড়া বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম, দলে নতুন মুখ পেসার কামরুল ইসলাম রাব্বি। আর ওয়ানডেতে বিশ্বকাপের পর আবারও টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন আলামিন হোসেন। চলতি বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে শুরু করে টাইগাররা একে একে বধ করেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিদের। এমনকি চলতি বছর এটিপি সূচি অনুসারে দ্বিতীয় সর্বোচ্চ সফল দল হিসেবে ক্রিকেট বিশ্বে ভিন্ন বার্তা পৌঁছে দিয়েছিল মাশরাফি মুশফিকরা। এরপর অনাকাঙ্ক্ষিতভাবে বাতিল হয়ে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। সেই সুযোগে বাংলাদেশের এক সময়কার কঠিন প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে 3টি ওয়ানডে ও 2টি টি-20 নিয়ে সিরিজ আয়োজন করেছে বিসিবি। সময়ের সাথে টাইগাররা আরো পরিণত, আরো অভিজ্ঞ হলেও জিম্বাবুয়ের বিপক্ষে সেরা দলই ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি ভূতের সাথে লড়াই করে তাসকিন ফিরতে সফল হলেও ব্যর্থ রুবেল। আর গেল বছর নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজের পর আবারও দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম। রুবেলটা এখনো আপনার প্রসেসে আছে, এখনো পুরোপুরি রিকভার করতে পারেনি।
তাসকিন আমার মনে হয় 90-95% মধ্যে রিকভার করেছে, আর শফিউল মোটামুটি পুরোপুরি রিকভার করে গেছে। যখন আমরা হোম সিরিজ খেলি তখন কিন্তু আপনার যদি স্কোয়াড যাই তৈরি করি না কেন, সবসময় একটা সম্ভাবনা থাকে আপনি যে কোনো সময় একটা ছেলে ডোমেস্টিক এরিনা থেকে খেলা চলাকালীন অবস্থা আপনি পিক করে খেলিয়ে দিতে পারেন। তো সেই অ্যাডভান্টেজটা আমাদের যেহেতু হোমে খেলা, তো সেই দিকে বিবেচনা করে আমরা আসলে টিমটা তৈরি করেছি। বোলিং বিভাগে নতুন মুখ আসলো, ব্যাটিং লাইন আপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেননি নির্বাচকরা। মারকুটে ব্যাটসম্যান তামিমকে সঙ্গ দিতে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ মিস করা এনামুল হক বিজয়। আরও রয়েছেন লিটন কুমার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। স্পেশালিস্ট স্পিনার হিসেবে ডাক পেয়েছেন আরাফাত সানি, জুবায়ের হোসেন। ও পেস আক্রমণে অধিনায়ক মাশরাফির সঙ্গে রয়েছেন তরুণ সেন্সেশন মুস্তাফিজুর রহমান, আলামিন হোসেন, শফিল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি। বৃহস্পতিবার মিরপুরে শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। ব্যক্তিগত কারণে ছুটিতে থাকায় অনুশীলনে থাকবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় অনুপস্থিত থাকবেন সৌম্য, আলামিন, সাব্বির, লিটন দাস, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের লিখন। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। কোপা দেল রের খবর। নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের তৃতীয় বিভাগের দল ভিলানোভেন্সের সাথে গোলশূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে ড্র করায় ফিরতি লিগে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডের টিকিট পাবে কাতালানরা। শক্তিমত্তার বিস্তর পার্থক্য নিয়ে প্রথমবার স্পেনের তৃতীয় বিভাগের দল ভিলানোভেন্সের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু দলের আক্রমণ ভাগে 3 তারকা মেসি, নেইমার ও সুয়ারেজের সাথে অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই এলোমেলো হয়ে পড়ে কাতালানরা। 20 মিনিটে গোলের সহজ সুযোগ হেলায় হারান মিডফিল্ডার জেরার্ড। 32 মিনিটে ব্যর্থতার তালিকা দীর্ঘায়িত করেন মুনির এল হাদ্দি। অন্যদিকে ঘরের মাঠে পুচকে ভিলানোভেন্স উপহার দিতে থাকে পরিকল্পিত খেলা। ম্যাচের শুরুতে সফরকারীদের রক্ষণ ভাগের পরীক্ষা নেয় স্বাগতিকরা, ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণে নিজেদের কাছে রাখলেও গোলের দেখা পায়নি বার্সার রিজার্ভ বেঞ্চের স্ট্রাইকাররা, ফলে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় এনরিকে শিষ্যদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএনপি থেকে পদত্যাগ করলেন দলের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা এভাবেই বিএনপি ছাড়বে, আশাবাদ আওয়ামী লীগের। তাবেলা হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুম 11 দিন ধরে অবস্থান করছেন লন্ডনে। অন্য দেশে আশ্রয় নেওয়ার পরিকল্পনা। হোসেনি দালানে হামলায় আহত আরও একজনের মৃত্যু। হামলার আশঙ্কা থাকার পরও সম্পূর্ণ অরক্ষিত ছিল ভবনটির একটি বড় অংশ, অভিযোগ স্বীকার দায়িত্বরত পুলিশের। পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো উদ্ধার নিয়ে এখনো সিদ্ধান্তহীনতা। সুন্দরবনের আশেপাশে নৌযান দুর্ঘটনায় হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য, আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনে হয়রানির শিকার চট্টগ্রামের বাসিন্দারা। টাকার বিনিময়ে ফর্ম দেওয়ার অভিযোগ, সংশোধনের সঠিক নির্দেশনা না থাকায় দুর্ভোগ চরমে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।